আজকের এই ভিডিওতে আমরা জানব এমন একজন মহান বিজ্ঞানীর অসাধারণ জীবনের গল্প, যিনি আমাদের এই মহাবিশ্বকে সম্পূর্ণ নতুনভাবে চিনতে শিখিয়েছেন। যিনি প্রথমবারের মতো প্রমাণ করেছিলেন যে আমাদের আকাশগঙ্গা ছায়াপথের বাইরেও মহাবিশ্বে অসংখ্য ছায়াপথ রয়েছে। যিনি দেখিয়েছিলেন এই মহাবিশ্ব প্রতিনিয়ত বড় হয়ে চলেছে। তিনি হলেন এডউইন পাওয়েল হাবল, মানব ইতিহাসের অন্যতম সেরা জ্যোতির্বিদ, যার নামে মহাকাশে একটি বিশাল দূরবীন পাঠানো হয়েছে। তার জীবন শুধু বিজ্ঞানের গল্প নয়, এটি একটি অদম্য মানুষের গল্প, যিনি পরিবারের চাপ, যুদ্ধের বিপদ এবং সমাজের বাধা পেরিয়ে মানবজ্ঞানের সীমানাকে চিরতরে বদলে দিয়েছিলেন। আজকের পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই মানুষটির জীবনের প্রতিটি অধ্যায়ে রয়েছে অনুপ্রেরণা, বিস্ময় এবং বিজ্ঞানের সেরা রহস্যের উন্মোচন। এডউইন পাওয়েল হাবল 1889 সালের 20 নভেম্বর আমেরিকার মিসৌরি অঙ্গরাজ্যের মার্শফিল্ড শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল জন পাওয়েল হাবল, যিনি ছিলেন একজন বীমা ব্যবসায়ী। মাতার নাম ছিল ভার্জিনিয়া লি জেমস হাবল। পরিবারটি পরে 1900 সালে ইলিনয় অঙ্গরাজ্যের হুইটন শহরে চলে আসে। ছেলেবেলা থেকেই এডউইন ছিলেন অত্যন্ত মেধাবী। পড়াশোনায় যেমন ভালো ছিলেন, খেলাধুলাতেও তিনি ছিলেন সমান পারদর্শী। বাস্কেটবল, বেসবল, ফুটবল এবং দৌড়ে তিনি স্কুলে সবার মনোযোগ কাড়তেন। বিশেষত তিনি ইলিনয় অঙ্গরাজ্যের উচ্চলম্ফ প্রতিযোগিতায় রেকর্ড করছিলেন। বক্সিংয়েও তার দক্ষতা এতটাই ছিল যে একসময় তাকে পেশাদার বক্সার হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু বিজ্ঞানের টান তাকে সেই পথে যেতে দেয়নি। ছোটবেলায় এডউইনের সবচেয়ে প্রিয় বইগুলো ছিল জুল ভার্ন এবং এইচ রাইডার হ্যাগার্ডের অ্যাডভেঞ্চার গল্প, কিন্তু আকাশের প্রতি তার আকর্ষণ জন্ম নিয়েছিল আরও আগে থেকেই। মাত্র 7 বছর বয়সে তার দাদু, যিনি নিজেও শখের জ্যোতির্বিদ ছিলেন, তাকে একটি ছোট দূরবীন দিয়ে রাতের আকাশ দেখিয়েছিলেন। সেই দিন থেকেই তারার জগতের প্রতি তার মনে এক গভীর টান তৈরি হয়। এটুকুই যথেষ্ট ছিল। সেই দূরবীনের ছোট্ট আলোর বিন্দু একদিন গোটা মহাবিশ্বের রহস্য উন্মোচন করবে, সেটা হয়তো সেই মুহূর্তে কেউ কল্পনাও করেননি। হুইটন হাই স্কুলে পড়ার সময় এডউইনের নম্বর ছিল প্রায় সব বিষয়ে 95 থেকে 100-র মধ্যে। ম্যাথমেটিক্স, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজি, সাহিত্য, লাতিন এবং জার্মান ভাষায় তিনি সমান পারদর্শী ছিলেন। স্কুলের পড়াশোনার চেয়ে তিনি বেশি সময় দিতেন খেলাধুলায়, তবু তার ফলাফল সবসময় ছিল চমৎকার। 1906 সালে হাবল শিকাগো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং গণিত ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন। সেখানে তিনি 1910 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তার পিতার ইচ্ছা অনুযায়ী তিনি আইনজীবী হওয়ার উদ্দেশ্যে রোডস বৃত্তি নিয়ে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে জুরিসপ্রুডেন্স পড়তে যান। ইংল্যান্ডে থাকার সময় তিনি আইনের পাশাপাশি স্পেনীয় ভাষাও শিখেন। অক্সফোর্ড থেকে আইনের ডিগ্রি নিয়ে দেশে ফেরার পর কিছুদিন তিনি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে একটি উচ্চ বিদ্যালয়ে ম্যাথামেটিক্স, পদার্থবিজ্ঞান এবং স্পেনীয় ভাষা পড়িয়েছিলেন। 1913 সালে পিতার মৃত্যুর পর হাবল মনে মনে একটি বড় সিদ্ধান্ত নেন। তিনি ঠিক করেন যে জীবনের বাকি পথটা তিনি নিজের স্বপ্নের পিছনে হাঁটবেন, আর সেই স্বপ্ন ছিল জ্যোতির্বিজ্ঞান। দেশে ফিরে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের ইয়ারকেস মানমন্দিরে কাজ শুরু করেন এবং একই সঙ্গে জ্যোতির্বিজ্ঞানে পিএইচডি গবেষণা শুরু করেন। 1917 সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন, কিন্তু ঠিক সেই সময় প্রথম বিশ্বযুদ্ধের ডাক আসে। হাবল তখন সেনাবাহিনীতে যোগ দেন এবং মেজর পদে উন্নীত হন। যুদ্ধ শেষে 1919 সালে তিনি সেনাবাহিনী থেকে ফিরে আসেন এবং ক্যালিফোর্নিয়ার মাউন্ট উইলসন মানমন্দিরে যোগ দেন। মাউন্ট উইলসন মানমন্দিরটি ছিল তখনকার বিশ্বের সবচেয়ে উন্নত মানমন্দির। সেখানে 100 ইঞ্চি ব্যাসের বিশাল হুকার টেলিস্কোপ স্থাপিত ছিল, যা সেই সময়ে পৃথিবীর সবচেয়ে বড় কার্যকর দূরবীন ছিল। এই দূরবীনের সামনে বসেই হাবল শুরু করেন তার জীবনের সবচেয়ে বড় কাজ। তখনকার বিজ্ঞানীদের মধ্যে একটি বড় তর্ক চলছিল। অনেক বিজ্ঞানী মনে করতেন যে আমাদের আকাশগঙ্গা ছায়াপথই হল সমগ্র মহাবিশ্ব, কিন্তু অন্য দল বিজ্ঞানী বিশ্বাস করতেন যে মহাকাশে অনেক দূরে যেসব অস্পষ্ট আলোর মেঘের মতো ছোপ দেখা যায়, সেগুলো আমাদের ছায়াপথের বাইরে অবস্থিত আলাদা আলাদা ছায়াপথ। সেই সময়ে এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারছিলেন না। এই বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তি করলেন স্বয়ং এডউইন হাবল। 1923 সালের অক্টোবর মাসে হাবল হুকার টেলিস্কোপ দিয়ে অ্যান্ড্রোমিডা নীহারিকার দিকে তাক করেন এবং সেখানে একটি বিশেষ ধরনের তারা খুঁজে পান, যাকে বলা হয় সেফেইড জলতারা। এই তারাগুলোর একটি অনন্য বৈশিষ্ট্য হল এদের আলো একটি নির্দিষ্ট ছন্দে বাড়ে এবং কমে। সেই ছন্দের সময়কাল দেখেই বোঝা যায় তারাটি আসলে কতটা উজ্জ্বল। এই পদ্ধতিটি প্রথম আবিষ্কার করেছিলেন হেনরিয়েটা লিভিট নামে একজন নারী জ্যোতির্বিদ, এবং হাবল সেই পদ্ধতিকে কাজে লাগালেন। তিনি সেফেইড তারার প্রকৃত উজ্জ্বলতা এবং পৃথিবী থেকে যতটা উজ্জ্বল দেখাচ্ছে তার পার্থক্য থেকে হিসাব করে বুঝলেন যে অ্যান্ড্রোমিডা নীহারিকা আমাদের ছায়াপথ থেকে প্রায় 9 লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত। পরবর্তীতে আরও উন্নত প্রযুক্তিতে মাপ করে দেখা গেছে প্রকৃত দূরত্ব আসলে প্রায়
25 লক্ষ আলোকবর্ষ। তবে হাবলের সেদিনের সেই প্রথম পরিমাপটি ছিল বিজ্ঞানের ইতিহাসে এক বিপ্লব। এই দূরত্ব এতটাই বিশাল যে অ্যান্ড্রোমিডা কোনোভাবেই আমাদের ছায়াপথের অংশ হতে পারে না, অর্থাৎ এটি একটি সম্পূর্ণ আলাদা ছায়াপথ। 1925 সালের 1 জানুয়ারি আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির একটি সভায় এই আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়। তখন তিনি 35 বছর বয়সী একজন তরুণ বিজ্ঞানী। এই ঘোষণা বিজ্ঞান জগতে এক ঝড় তুলে দিল। মানুষ প্রথমবারের মতো বুঝতে পারল যে আমাদের ছায়াপথ মহাবিশ্বের একমাত্র ছায়াপথ নয়, বরং মহাবিশ্বে অগণিত ছায়াপথ রয়েছে এবং আমাদের আকাশগঙ্গা তার মধ্যে একটি মাত্র। এরপর হাবল আরও গভীরে গবেষণা শুরু করেন। তিনি তার সহকারী মিল্টন হিউমেসনের সাথে মিলে বিভিন্ন ছায়াপথের আলো পর্যবেক্ষণ করতে থাকেন। বিজ্ঞানে একটি ঘটনা পরিচিত আছে যাকে বলা হয় ডপলার প্রতিক্রিয়া। যখন কোনো আলোর উৎস আমাদের থেকে দূরে সরে যায় তখন সেই আলোর বর্ণালী লালের দিকে সরে যায়, আর যখন কাছে আসতে থাকে তখন নীলের দিকে সরে যায়। হাবল লক্ষ্য করলেন যে কাছের কয়েকটি ছাড়া প্রায় সব ছায়াপথের আলো লালের দিকে সরে যাচ্ছে, যার অর্থ সেগুলো আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। শুধু তাই নয়, যে ছায়াপথ যত দূরে সে তত বেশি দ্রুতগতিতে দূরে সরে যাচ্ছে। এটি ছিল একটি অবিশ্বাস্য আবিষ্কার। 1929 সালে হাবল এই সম্পর্কটিকে একটি পরিষ্কার সূত্রে প্রকাশ করেন, যা আজ সারা পৃথিবীতে হাবলের সূত্র নামে পরিচিত। এই সূত্র অনুযায়ী কোনো ছায়াপথের দূরে সরে যাওয়ার গতি সেই ছায়াপথের দূরত্বের সমানুপাতিক। সূত্রটি লেখা হয় এভাবে: ভি সমান এইচ গুণ ডি। এখানে ভি হলো ছায়াপথের দূরে সরে যাওয়ার গতি, ডি হলো সেই ছায়াপথের দূরত্ব এবং এইচ হলো হাবল ধ্রুবক। এই আবিষ্কার থেকে স্পষ্ট হয়ে গেল যে আমাদের মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। আর যদি মহাবিশ্ব প্রসারিত হতে থাকে তাহলে অতীতে এমন একটি সময় ছিল যখন সবকিছু একটি অত্যন্ত ছোট্ট বিন্দুতে সংকুচিত ছিল। এই ধারণা থেকেই পরবর্তীকালে বিগ ব্যাং তত্ত্বের জন্ম হয়েছে। অর্থাৎ হাবলের এই একটি আবিষ্কার আধুনিক বিশ্বতত্ত্বের ভিত গড়ে দিয়েছে। মহাবিশ্বের বয়স কত সেটা মাপার পথও খুলে দিয়েছেন তিনি। হাবল তার গবেষণায় ছায়াপথগুলোকে তাদের আকৃতি ও গঠন অনুযায়ী ভাগ করেন। এই শ্রেণীবিভাগ পদ্ধতি আজও হাবল ক্রম বা হাবল সিকোয়েন্স নামে পরিচিত এবং এখনও ব্যবহার করা হয়। তিনি ছায়াপথকে মূলত 3টি প্রধান ভাগে ভাগ করেছিলেন। প্রথমত উপবৃত্তাকার ছায়াপথ, যেগুলো দেখতে ডিম্বাকৃতির। দ্বিতীয়ত সর্পিলাকার ছায়াপথ, যেগুলোর হাত বা শাখা থাকে এবং ঘূর্ণিঝড়ের মতো দেখায়। তৃতীয়ত অনিয়মিত আকারের ছায়াপথ, যেগুলোর কোনো নির্দিষ্ট আকার নেই। সর্পিলাকার ছায়াপথকে আবার 2 ভাগে ভাগ করা হয়: সাধারণ সর্পিলাকার এবং দণ্ড সর্পিলাকার। আমাদের আকাশগঙ্গা ছায়াপথ নিজেও একটি দণ্ড সর্পিলাকার ছায়াপথ। হাবলের এই শ্রেণীবিভাগ পদ্ধতি জ্যোতির্বিজ্ঞানের একটি স্থায়ী মাইলফলক হিসেবে বিবেচিত। হাবলের ব্যক্তিগত জীবনও ছিল অত্যন্ত সুন্দর। 1924 সালের 26শে ফেব্রুয়ারি তিনি গ্রেস বার্ক নামে একজন মেধাবী ও রুচিশীল নারীকে বিয়ে করেন। গ্রেস স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ডিগ্রি পেয়েছিলেন এবং তিনি ছিলেন একজন ধনী পরিবারের মেয়ে। গ্রেস সবসময় হাবলের গবেষণায় উৎসাহ দিতেন। তার লেখার সংশোধন থেকে শুরু করে বৈজ্ঞানিক কনফারেন্সে সঙ্গ দেওয়া সবকিছুতেই গ্রেস ছিলেন হাবলের পাশে। হাবল নিজে বলতেন, গ্রেস হলেন তার প্রতিরক্ষার প্রথম দেওয়াল। দম্পতির কোনো সন্তান ছিল না, তবে তাদের দাম্পত্য জীবন ছিল গভীর ভালোবাসায় পরিপূর্ণ। হাবলের আবিষ্কার পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। আইনস্টাইন তার আপেক্ষিকতার সাধারণ তত্ত্বে একটি কৃত্রিম রাশি যোগ করেছিলেন, কারণ তিনি নিজেও ভেবেছিলেন মহাবিশ্ব স্থির এবং পরিবর্তনহীন। কিন্তু হাবলের আবিষ্কারের পর আইনস্টাইন সেই কৃত্রিম রাশিটি বাদ দিতে বাধ্য হন এবং স্বীকার করেন যে এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। আইনস্টাইন নিজে ক্যালিফোর্নিয়ায় এসে মাউন্ট উইলসন মানমন্দিরে হাবলের সঙ্গে দেখা করেন এবং তাকে তার অসাধারণ কাজের জন্য কৃতজ্ঞতা জানান। দুজন মহান বিজ্ঞানীর সেই সাক্ষাৎ বিজ্ঞানের ইতিহাসে একটি অবিস্মরণীয় মুহূর্ত হয়ে আছে। হাবলকে নোবেল পুরস্কার দেওয়া নিয়ে একটি দুঃখজনক ঘটনা রয়েছে। তখনকার নোবেল পুরস্কারের নিয়ম অনুযায়ী জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতির্পদার্থবিজ্ঞানকে পদার্থবিজ্ঞানের অংশ হিসেবে ধরা হতো না, ফলে হাবলের অসাধারণ আবিষ্কারের পরেও তাকে নোবেল পুরস্কার দেওয়া সম্ভব হয়নি। হাবল নিজেও চেষ্টা করেছিলেন যাতে জ্যোতির্পদার্থবিজ্ঞানকে নোবেলের আওতায় আনা হয়। পরবর্তীকালে নোবেল কমিটি এই নিয়ম পরিবর্তন করে, কিন্তু ততদিনে হাবল আর বেঁচে নেই। এটি বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বড় অসম্পূর্ণতাগুলোর একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাবল আবার সেনাবাহিনীতে যোগ দেন এবং অ্যাবারডিন প্রুভিং গ্রাউন্ডে ব্যালিস্টিক গবেষণার কাজ করেন। এই কাজের জন্য 1946 সালে মার্কিন সরকার তাকে লিজিয়ন অব মেরিট পুরস্কারে ভূষিত করে। যুদ্ধের পরে তিনি আবার মাউন্ট উইলসন মানমন্দিরে ফিরে আসেন এবং পরে মাউন্ট পালোমার মানমন্দিরেও গবেষণা চালিয়ে যান।
মাউন্ট পালোমারে 200 ইঞ্চির হেল টেলিস্কোপ স্থাপিত হলে হাবল সেটি ব্যবহার করে আরও দূরদূরান্তের ছায়াপথ পর্যবেক্ষণ করতে সক্ষম হন। মৃত্যুর ঠিক আগে আগে তিনিই প্রথম জ্যোতির্বিদ হিসেবে এই হেল টেলিস্কোপ ব্যবহার করেন। হাবল তার গবেষণায় মহাবিশ্বে বিপুল সংখ্যক ছায়াপথের অস্তিত্ব সম্পর্কে ধারণা দিয়েছিলেন। পরবর্তীতে আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে মহাবিশ্বে 2 লক্ষ কোটিরও বেশি ছায়াপথ রয়েছে। হাবল এবং তার সহযোগী মিল্টন হিউমেসন মিলে অনেক ছায়াপথের দূরত্ব ও গতি পরিমাপ করেছেন। এই দুজনের যৌথ পরিশ্রমের ফলে মহাবিশ্বের প্রসারণের ধারণাটি আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়েছে। হাবল একজন চমৎকার লেখকও ছিলেন। 1936 সালে তার লেখা বই নিহারিকার রাজ্য প্রকাশিত হয়। এই বইয়ে তিনি তার গবেষণার কথা সাধারণ মানুষের বোধগম্য ভাষায় উপস্থাপন করেন। বইটি বৈজ্ঞানিক মহলে এবং সাধারণ পাঠক মহলে উভয় জায়গাতেই সমান জনপ্রিয়তা পায়। হাবল বিশ্বাস করতেন বিজ্ঞানের জটিল বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজবোধ্য হওয়া উচিত। হাবলের জীবনের একটি কম জানা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় দিক হল তিনি বিজ্ঞান ও শিল্প সাহিত্যের জগৎকে একসঙ্গে ভালোবাসতেন। তার বাড়িতে প্রায় হলিউডের বিখ্যাত চলচ্চিত্র তারকা, লেখক, শিল্পী এবং বিজ্ঞানীরা একত্রিত হতেন। তিনি ছিলেন একজন পরিশীলিত সামাজিক মানুষ, যার ব্যক্তিত্ব শুধু গবেষণাগারই নয়, সমাজের প্রতিটি স্তরে সমানভাবে উজ্জ্বল ছিল। অনেকে তার ইংরেজ উচ্চারণ ও ধরনধারণ নিয়ে মজা করতেন, কারণ অক্সফোর্ডে থাকার সময় তিনি ব্রিটিশ ধাঁচে কথা বলতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। হাবলকে আধুনিক বিশ্বতত্ত্বের জনক বলা হয়। তার ছায়াপথ শ্রেণীবিভাগ পদ্ধতি আজও পাঠ্যপুস্তকে পড়ানো হয়। তার আবিষ্কার করা হাবল ধ্রুবক মহাবিশ্বের বয়স এবং প্রসারণের হার নির্ণয়ে এখনও মূল হাতিয়ার। তার গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তিনি দেখিয়েছিলেন যে দূরের ছায়াপথগুলো আরও দ্রুত গতিতে দূরে সরে যাচ্ছে, যা বোঝায় মহাবিশ্বের প্রসারণ ক্রমশ বাড়ছে। পরবর্তীকালে বিজ্ঞানীরা এই ত্বরণের কারণ হিসেবে ডার্ক এনার্জি বা অদৃশ্য শক্তিকে চিহ্নিত করেছেন। 1998 সালে এই আবিষ্কারের জন্য 3 জন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়, যা মূলত হাবলের পথ দেখানো সূত্র থেকেই গড়ে উঠেছিল। রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি 1940 সালে হাবলকে তাদের সর্বোচ্চ সম্মান স্বর্ণপদকে ভূষিত করে। 1948 সালে তিনি পেয়েছিলেন ব্রুস মেডেল এবং 1939 সালে পেয়েছিলেন ফ্র্যাঙ্কলিন মেডেল। এই পুরস্কারগুলো তার অসামান্য কাজের আন্তর্জাতিক স্বীকৃতি ছিল। হাবলের নামে শুধু একটি মহাকাশ দূরবীনই নয়, মঙ্গল গ্রহে একটি গহ্বর এবং চাঁদেও একটি গহ্বরের নামকরণ করা হয়েছে তার নামে। মহাকাশের এই গহ্বরগুলো যেন বলছে এডুইন হাবলের নাম চিরকাল মহাবিশ্বের সঙ্গেই জড়িয়ে থাকবে। 1953 সালের 28শে সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান মারিনো শহরে এডুইন হাবল মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল 63 বছর। তার মৃত্যুর পর তার স্ত্রী গ্রেস তাকে কোথায় সমাহিত করা হয়েছে তা কখনো প্রকাশ করেননি। হাবলের নিজের ইচ্ছা ছিল কোনো জাঁকজমক বা আড়ম্বর ছাড়াই তার শেষকৃত্য সম্পন্ন হোক। কিন্তু হাবলের মৃত্যু মানেই তার গল্পের শেষ নয়। 1990 সালের 24শে এপ্রিল মার্কিন মহাকাশ সংস্থা নাসা মহাকাশে একটি বিশাল দূরবীন উৎক্ষেপণ করে এবং সেটির নাম রাখে হাবল স্পেস টেলিস্কোপ। এই দূরবীনটি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে থেকে মহাকাশের অতি স্বচ্ছ এবং বিস্তারিত ছবি তুলতে সক্ষম। হাবল স্পেস টেলিস্কোপ আজ পর্যন্ত যেসব ছবি তুলেছে তা দেখে সারা পৃথিবীর মানুষ মহাবিশ্বের বিশালতা ও সৌন্দর্যে বিস্ময়ে অভিভূত হয়েছে। এই দূরবীনটি ব্যবহার করে হাবল ধ্রুবকের আরও নির্ভুল মান নির্ণয় করা সম্ভব হয়েছে এবং ডার্ক এনার্জির অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে, যা হাবলের মহাবিশ্ব প্রসারণের ধারণাকে আরও শক্তিশালী করেছে। হাবলের জীবন আমাদের শেখায় যে স্বপ্নকে কখনো ছেড়ে দিতে নেই। পরিবারের চাপ, সমাজের প্রত্যাশা, যুদ্ধের বিঘ্ন এবং শারীরিক কষ্ট, এসব কিছুর মধ্যেও তিনি তার লক্ষ্যে অবিচল ছিলেন। তিনি প্রমাণ করেছেন যে একজন মানুষ যদি সত্যিকারের আবেগ এবং একাগ্রতা নিয়ে এগিয়ে যায়, তাহলে সে পারে মানব জ্ঞানের সীমানাকে অনেক দূর পর্যন্ত বাড়িয়ে দিতে। আজকে যখন আমরা মহাকাশের সুন্দর ছবি দেখি, যখন বিগ ব্যাং তত্ত্বের কথা পড়ি, যখন মহাবিশ্বের বয়সের কথা জানি, তখন প্রতিটি মুহূর্তে এডুইন হাবলের অবদানের কথা মনে রাখা উচিত। তিনি কেবল একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন সেই মানুষ যিনি আমাদের হাত ধরে মহাবিশ্বের অনন্ত গভীরতায় নিয়ে গিয়েছেন এবং দেখিয়েছেন যে আমাদের পৃথিবী, আমাদের সূর্য, আমাদের ছায়াপথ এই বিশাল মহাবিশ্বের তুলনায় কত ক্ষুদ্র। এই উপলব্ধি আমাদের বিনম্র করে এবং একই সঙ্গে কৌতূহলী করে তোলে। আপনি যদি আজকের ভিডিওটি উপভোগ করে থাকেন, তাহলে দয়া করে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক বিজ্ঞানীদের গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি চাপ দিয়ে রাখুন।